তিথি ঠোঁট মুছতে মুছতে নাক টানলো। আজলান চোখ মেলে তাকে দেখলো, খানিকক্ষণ চুপচাপ চেয়ে রইল। তারপর উঠে তোয়ালে ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যাওয়ার পথে তিথিকে ফিরে দেখলো। লিপস্টিক ঠোঁটের আশেপাশে ছড়িয়ে অবস্থা নাজেহাল। সে ভুরু কুচকে চাইতেই তিথি বলল, ওটা দামি লিপস্টিক, তাই সহজে যাচ্ছে না। আজলান দেখলো তার নাক আর থুতনির নিচে ঘাম ছমেছে, গালের দুপাশে জড়িগুলো ঝকমক করছে। গালের পাশে আঙুল চেপে তা দেখিয়ে বলল, মুখে এসব কি দিয়েছো? মেকআপ করেছি। বাপের বাড়িতে সেজেগুজে না গেলে শ্বশুরবাড়ি আর জামাইয়ের বদনাম হয়। আচ্ছা, তারপর? তাই সেজেছি, সবাই আমাকে বলছিল সুন্দর লাগছে। গুড, এবার ধুয়ে ফেলো। অ্যান্ড অফকোর্স ডাবল ক্লিনজিং। কুইক, আমি গোসল নেব। তিথি মুখ ভালো করে ধুয়ে বের হলো। আজলান তোয়ালে বাড়িয়ে দিয়ে বলল, মুখ মুছে ওই শরবতের গ্লাসটা নিয়ে এসো। তিথি মুখটা মুছে তারপর গ্লাসটা নিয়ে এসে তার দিকে বাড়িয়ে দিল। আজলান বলল, তুমি অর্ধেক খাও। তিথি খুশি মনে খেয়ে নিল। অর্ধেক খাওয়া শেষ করে বাকিটা আজলানের দিকে বাড়িয়ে দিতে আজলান বলল, আরো খাও। তিথি খানিকটা রেখে বাকিগুলো খেয়ে নিল। শেষটুকু আজলানের দিকে বাড়িয়ে দিতে আজলান বলল, পুরোটা শেষ করো। তিথির বুক ভার হয়ে এলো। সে ভেবেছিল ফাটা গ্যাসটা তার চুমুক দেয়া গ্লাসে মুখ বসিয়ে বাকি শরবতটুকু খাবে। এত রাগ লাগলো তার, শরীরে জোর পাচ্ছে না, নইলে কি করতো সে নিজেই জানে না। আজলান ওয়াশরুমে চলে গেল। যে গেল আর আসার নামগন্ধ নেই। তিথি বুঝে টের পায় না গায়ে সাবান কয়বার মাখে, কয়বার ধোয়। এতক্ষণ লাগে বেটা মানুষের গোসল করতে? গোসল শেষ বের হতে আজলানকে অনেক প্রাণবন্ত দেখালো। চুলগুলো কপালে এলোমেলো হয়ে পড়ে আছে, উদাম গায়ে খুশবু বেরোচ্ছে। পরনে শুধু সাদা ট্রাউজার। বিছানায় বসে সুটকেসটা টেনে কাপড় চোপড় জিনিসপত্র বের করতে করতে তিথিকে ডাকলো। মেহবুব। তিথি শব্দ করলো, তোমার বাবাকে রাতে খেয়ে যেতে বলো। তিথি আচ্ছা বলে খুশি মনে বেরিয়ে গেল। বলে এসে বিছানায় উঠে আজলানের পাশে বসে পড়ল। তুমি এতদিন কোথায় ছিলে গো? তোমাকে অনেক মিস করেছে বাড়ির সবাই। শুনে খুশি হয়ে গেলাম। কারা কারা মিস করেছে? সবাই, বাবা, মা, আইজা, স্বামীর, ভাবিরা, আতিফা, আপা, সবাই সবাই। আর কিন্তু তেলাপোকা নিংটি ইঁদুরগুলো ভীষণ খুশি হয়েছে। বেশ আনন্দের সাথে ছোটাছুটি করেছি কয়দিন। আচ্ছা, আর কেউ মিস করেনি? করেছে। কে? রমলা চাচি বলল, আহারে বাবুটার কথা মনে পড়তেছে বউ। বাড়ি থাকলে মেজাজ দেখায়, এখন দেখো বাড়িটা একদম শান্ত হয়ে পড়ে আছে। ইন্টারেস্টিং। আর কেউ? তিথি বিছানার উপর দুই হাঁটুতে ভর করে তার পিঠের সাথে লেগে কপালের সামনে চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, আম্মাও মিস করেছে। ফোন করলে জিজ্ঞেস করে জামাই কখন আসবে। আর কেউ? ড্রেসিং টেবিলের আয়নাটা মিস করেছে। বাহ, তারপর? আমার পাশের বালিশটা। আর? চাদরটা। আর কেউ? তিথি ভেবে ভেবে বলল, ও হ্যাঁ, তোমার বাবু তোমাকে মিস করেছে। তোমাকে মিস করলে তখন এমন জোরে লাথি মারে, ওরে বাবারে কি আর বলবো। আমি তো সেই রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছি। সিরিয়াসলি আর কেউ মিস করেনি? তুষারও মিস করেছে। দুদিন আগে ফোন দিয়ে তোমার কথা জিজ্ঞেস করলো। দুলাভাই কোথায় গেছে, কখন আসবে সে কথা জিজ্ঞেস করেছে। আজলান জোরে জোরে শব্দ করে সুটকেসটা বন্ধ করলো। পায়ে ঠেলে পাশে রেখে তিথির দিকে ফিরে তাকিয়ে বলল, এটা ধুতে হবে। কি যেন বলছিলে না? তিথি তাকে জড়িয়ে ধরে বলল, কিছু না, তোমাকে সবাই মিস করেছে ওটা বলেছি। আর কেউ মিস করেনি? সবাই মিস করেছে, আর কেউ বাকি নেই। আজলান তার হাত সরিয়ে আচমকা চেঁচিয়ে উঠল। ছাড়ো। তিথি এমন ভয় পেয়ে গেল, তাকে ছেড়ে দূরে সটকে পড়ে গোলগাল চোখে চেয়ে রইল। বুকটা ধরফড়িয়ে উঠেছে, শরীর কাঁপুনি দিয়েছে। হাঁপাতে গিয়ে কষ্ট লাগায় কেঁদে উঠল সে। আজলান তার দিকে ঝুঁকে পড়ে বলল, তুমিও ওই নিংটি ইঁদুরগুলোর মতো বেশ খুশি ছিলে? তিথি বাম হাতে চোখ মুছে নিয়ে পিছিয়ে গিয়ে বলল, না না না, আমিও মিস করেছি। তোমার কথা মনে করে ব্রাশ করেছি, শ্যাম্পু করেছি, ভেজা তোয়ালেটা বিছানা থেকে সরিয়ে রেখেছি, ব্যায়াম করেছি, গোপাল ভাঁড় দেখতে গিয়ে টিভি বন্ধ করে দিয়েছি, টাইমে টাইমে গ্যাস্ট্রিকের ঔষধ খেয়েছি, বেশি বেশি পানি খেয়েছি। তারপর? তিথি পিছু টলতে গিয়ে আজলানের গলা জড়িয়ে ধরে বলল, তুমি এসে গালাগালি করবে, তাই সব সময় তোমার কথা ভেবে কাজ করেছি। আমি গালাগালি করি? না। কি করি? সাবধান করো, নিয়ম মেনে চলতে বলো। গুড, আমার কথা মনে করে সব নিয়ম মেনেছো, কিন্তু সেজে গুজে
বাপের বাড়ি যাওয়ার সময় আমার কথা মনে ছিল না? তিথি দুপাশে মাথা নেড়ে বলল। বিশ্বাস করো, ওখানে গিয়ে তোমাকে আবার মনে করতাম। আজলানের চোখ মুখ কঠিন হয়ে আসতেই তিথি দুঃখের সাথে বলল। আমার ব্যথা লাগছে। ওরে বাপরে! কোথায়? তিথি পেটের দিকে আঙুল তাক করে বলল। এখানে কালে দিকে বেশি লাথি দিয়েছ। মনে হচ্ছিল হাডুডু খেলছে, তাই আমি ঠিক করেছি ওর নাম দিব ডুডু। একেবারে বাজে নাম। ওর নাম ধাম সব আমি দেব, তুমি দূরে থাকো। তিথি মুখ গোমড়া করে বসে রইল। আজলান একটা বয়াম এনে বাড়িয়ে দিল, তার দিকে বলল। বেশি খাবে না, পরিমিত খাবে। তিথি খপ করে বয়ামটা কেড়ে নিল, দেখলো বড়ই আচারের বয়াম, চোখ বড় বড় করে চাইলো। আজলান বলল। বাবা, খুশি দেখি ধরে না। তিথি খুশি হয়ে তাকে চাপটে জড়িয়ে ধরল। দুজন দুজনকে অনেকক্ষণ ধরে চুমু খেলো। তিথি বয়ামের ঢাকনা খোলার চেষ্টা করলো, খুলতে না পেরে আজলানকে দিল। আজলান বয়ামের ঢাকনা খুলে দিতেই তিথি হেসে উঠে বলল। কি সুগন্ধি গো, খুব মজা হবে নিশ্চয়ই। আরো একটা আছে, ওটা আইজাকে দিয়ে দেবে। তিথি মাথা নেড়ে একটা আচার তুলে মুখে পোড়ার আগেই আজলানের দিকে বাড়িয়ে দিতেই আজলান মুখ ফিরিয়ে নিল। তিথি সেটা খেয়ে নিল। খেতে খেতে বলল। কি মজা। আজলান ভুরু কুচকে বলল। কোনটা? আচার। আজলান তাকে কোলে তুলে নিল। তখনই আচারের বয়ামটা শক্ত করে ধরে রেখে তিথি চেঁচিয়ে উঠল। না না না, তোমার আদর বেশি মজা। এবার নামাও প্লিজ, ফেলে দিলে আমার ডোডো ব্যথা পাবে। শাট আপ। তারপর ওজন মাপার মেশিনে দাঁড় করিয়ে দিল তিথিকে। তিথি আচার খেতে খেতে বলল। ওহ, এই ব্যাপার। মফিজ সাহেব চলে যেতে চেয়েছিলেন, কিন্তু আজলান না যেতে বলায় তার আর কিছু বলে ওঠার সাহস করেনি। ওই বেটার হালচাল বুঝে ওটা দুষ্কার, আবার কখন কি বলতে কি বলে বসে। রমলা চাচির সাথে হাতে হাত মিলিয়ে আয়জা রান্না বান্না করছে, আগে করতো না। ভাবি অসুস্থ থাকায় এখন তাকে কাজকর্ম করতে হয়। তিথি এসে আচারের বয়াম দিয়ে বলল। এটা তোমার ভাইয়া এনেছে, নাও পরিমিত খাবে, বেশি খাবে না। আয়জা খুশি হলো, বলল। তুমি খাচ্ছ নাকি? সুগন্ধিটা দারুণ। তিথি গালের ভেতর বড়ই বিছিয়ে কটর মটর করতে করতে বলল। হ্যাঁ, আমার জামাই আনসা, আমি খাবো না তো কে খাবে? বলে আম্বিয়া বেগমের দিকে আর চোখে তাকালেন। রমলা চাচি হাসলো। তিথি তাকে আচার দিল একটা ছোট ব্যায়ামে করে, বলল। তোমার মেয়েকে দিও, বেশি দেয়নি, ও সব বেশি খাওয়া ভালো না, পরিমিত খেতে হয়, বুঝলে? রমলা চাচি বলল। তোমার জন্য আনছে, তুমি খাও, সবাইকে দেওয়ার কি দরকার? কি যে বলো না, নাও নাও, লজ্জা পেও না। সবাইকে তো দিচ্ছি না, শুধু তোমাকে দিচ্ছি। আমার ভাগ থেকে শ্বশুর আব্বাকেও দেব যদি চাই তবে। আইজা হাসতে লাগলো। ভাবির কথা শুনে সে না হেসে পারে না। আম্বিয়া বেগম এতক্ষণ চুপচাপ শুনছিলেন, বললেন। দেখেছিস রম্য আজকাল বউয়ের জন্য আচার টাচারও আনে? রমলা চাচি হেসে বলল। তাই তো দেখছি ভাবি। তিথি কপাল কুঁচকে ফেললো, এক হাত কোমরে রেখে বলল। এমন হারামি তো জীবনে দেখিনি। তোমার মেয়ের জন্য আনছে সেটা দেখছো না, শুধু আমার জন্য আনছে সেটা চোখে পড়লো? তোমার মনটা দেখছি হিংসায় ভরা শাশুমা। আম্বিয়া বেগম খুন্তি হাতে নিয়ে বললেন। আমি কি তোরা গালি দিছি? তুই পক পক করছিস কেন? তুমি তখন থেকে কোনা চোখে তাকাচ্ছ দেখে আমি সব বুঝে গিয়েছি। তোমার কলজে ফেটে যাচ্ছে ও আমার জন্য আচার আনছে বলে। আম্বিয়া বেগম খুন্তি নেড়ে বললেন। যা তো যা এখান থেকে, তোর মতো মেয়ের সাথে কথা বলার সময় নেই। তিথি আঙুল থেকে আচার চেঁচে পুটে খেয়ে বলল। আমারও অত সময় নেই। আমার জামাই বাড়ি আসছে অনেক দিন পর, আমি তার কাছে যাই। শোনো রমলা চাচি, আমার জামাই আমারে দেখতে পারলে এটা কারোর সহ্য হয় না, এজন্যই বদনজর লাগে। রমলা চাচি ঠোঁট টিপে নিঃশব্দে হাসলেন। আম্বিয়া বেগম তিরস্কার করে বললেন। তুই এতদিন কি কি করছিস সব বললে তোরে বের কইরা দিব বাড়ি থেকে। তিথি ক্ষেপে তাকিয়ে রইল, কিছু বলল না। আম্বিয়া বেগম পাতিলে খুলতে নাড়তে নাড়তে বললেন। তুই একটা পোয়াতি মায়া হইছস, বাচ্চা পেটে তোরে একদম দাম বাড়ছে। বাইরে বাপ, এর আগে পোয়াতি আর কেউ হয় নাই, শুধু তুই হইছস। তোরে কিছু বলাও যায় না, তোর যা মুখ। তিথি মুখ মোচড় দিয়ে বেসিনের হাত ধুতে লাগলো। আয়েজা বলল। মা, এভাবে কথা বলছো দেখলে ভাইয়া কি ভাববে? আম্বিয়া বেগম রেগে গিয়ে বললেন। কি ভাববে? পোলা আমার, ওকে আমি পেটে ধরছি, ও আমাকে ভালো করে চেনে।
শোনো শাশুমা, তোমার সাথে ঝগড়া করার কোনো মুড নেই আমার। আমাকে আমার জামাই ডাকতেছে। বলেই ছামটি মেরে বলে গেল। আয়েজা আর রমলা হাসি হো হো করে হেসে উঠল। আম্বিয়া বেগম বিড়বিড়িয়ে বললেন, আমার একটা মাত্র ছেলে, তার কপালে এমন পাগল জুটে গেল কেমনে কে জানে। তিথি ড্রয়িং রুমে চলে গেল। আফতাব শেখ আর মসফির সাহেবকে প্লেটে করে আচার খেতে দিল। আফতাব শেখ বললেন, এসব তুমি খাও, আমাদের দেওয়ার কি দরকার? তাই তো, এইসব তোর জিনিস, তুই খা, আমাদের ওসব খাবার রুচি নেই। তিথি প্লেটের আচারগুলো বয়ামে ঢেলে দিল। তারপর বয়ামের ঢাকনা ঘোরাতে ঘোরাতে উপরে চলে গেল। আজলান তার সুটকেসটা ধুচ্ছিল। তিথির বড় বিরক্ত লাগে, এত বড় সুটকেসটাও ধুতে হবে এক তো রাতে। সে বলল, তোমার মায়ের জন্য একটা আচারের বয়াম আনোনি কেন? আজলান কপাল কুঁচকে চেয়ে বলল, কেন? তোমার মা আমাকে এভাবে এভাবে দেখছে, তুমি আচার এনেছো শুনে। বলেই কোনা চোখে অভিনয় করে দেখালো। আজলান বলল, তুমি কিছু বলেছো? বলেছে আমার জামাই আমার জন্য আচার আনছে, তোমার কি সমস্যা? আজলানের দাঁত কটমট করে উঠল। তিথি তার দিকে না তাকিয়ে বলে গেল, আসলে শাশুড়িদের এই এক সমস্যা, ছেলের বউয়ের খুশি সহ্য করতে পারে না। মাকে আর কি বলেছো তুমি? কি আর বলবো, বলেছি তোমার কলজা ফেটে যাচ্ছে না, ও আমার জন্য আচার আনছে তাই। আউট। তিথি চমকে উঠে বলল, বাংলায় বলতে হবে? তিথির মুখখানায় অন্ধকার নেমে এলো, কণ্ঠস্বরও ঝিমিয়ে এলো। বলল, ইংলিশ মিডিয়ামে পড়া বউ তো আনো নাই যে ইংলিশ বুঝবে। ওকে ফাইন, বাংলায় বলছি, ঘর থেকে বেরো। আমার কি দোষ? আজলান গর্জে বলল। সেটা যতদিন না বুঝে উঠতে পারবে ততদিন দূরে থাকো। তিথি ঘর থেকে বের হলো। তারপর বলল, তুমি একটা মাম্মাস বয়। আজলান বলে উঠল, হোয়াট? তিথি নিচ থেকে দরজাটা টেনে দিয়ে বলল, মানে মা ভক্ত, রাগ কমে গেলে ডেকো, আমি তার আগে আসবো না। আজলান চুপ করে দাঁড়িয়ে রইল, সদ্য ধোয়া সুটকেসটা হাতে নিয়ে। রাগে ফুঁসছে সে। তিথি পুনরায় দরজা খুলল। বলল, আব্বার সাথে বসে ভাত খেও কেমন, আব্বা খুশি হবে খুব। তোমার মায়ের সাথে আমি আজ থেকে আর কোনো কথা বলবো না, ঝগড়া তো দূর, কসম। আজলান কোনো উত্তর না দিয়ে মুখটা বেজার করে দাঁড়িয়ে রইল। তিথি বলল, ওভাবে তাকিয়ে থেকে লাভ নেই। তুমি আমার আব্বার সাথে বসে না খেলে আমি তোমার মায়ের সাথে আরো বেশি বেশি ঝগড়া করব। তুমি আমাকে ঘর থেকে বের করে দিলেও সমস্যা নেই, সব আমার বাচ্চা দেখতেছে, ও সুদে আসলে শোধ নেবে, ছাড় নেই। বলেই দরজাটা টেনে দিয়ে চলে গেল। রাতে তিথির একদম খেতে ইচ্ছে করে না। এতদিন শাশুড়ি আর ননদকে ফাঁকি দিতে পারলেও ফাটাকেষ্টকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। প্রথম প্রথম সে অনেক খেতে পারত, বমি হতো খুব। এখন বমি কমে এসেছে, কিন্তু খেতে ইচ্ছে করে না। শুধু টুকটাক এটা ওটা খেতে ইচ্ছে হয়। মাছ মাংসে একদম বিতৃষ্ণা চলে এসেছে। শুধু ভর্তা দিয়ে কুচলে কুচলে ভাত খেতে ইচ্ছে করে। শ্বশুর আব্বা বাজার থেকে থানকুনি পাতা কিনে এনেছিল। তিথি সেগুলো বেছে ফ্রিজে রেখে দিয়েছিল। রোজ সেখান থেকে কয়েকটা নিয়ে পোড়া মরিচ আর পেঁয়াজ মেখে মেখে ভাত খেয়েছে। আজ রমলা চাচিকে বলে পেঁয়াজ আর মরিচ ভেজে রেখেছে। কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে না আজলান শেখ। কেউ খাচ্ছে সেটাও পছন্দ করে না। তিথি তো ভয়ে খায় না, তাকে আবার আদর টাদর করবে না। মফিজ সাহেবের জন্য আজ রাতের খাবারের আয়োজন একটু তাড়াতাড়ি করা হয়েছে। উনি চলে যাবেন তাই। টেবিলে হরেক রকমের রান্না দেখে উনি বললেন, এত কষ্ট করে এত আয়োজনের কি দরকার ছিল? তিথি কাউকে কিছু বলতে না দিয়ে বলল, তুমি কি প্রতিদিন খাচ্ছ এই বাড়িতে? এত ঢং না দেখিয়ে যা খেতে ইচ্ছে করে খাও। আফতাব শেখ বললেন, বৌমা তুমি বেড়ে দাও তোমার আব্বাকে। আর হ্যাঁ, তোমার বর কি আজ নিচে নামবে? যদি নামে তাহলে বলো যেন একটু তাড়াতাড়ি নেমে আসে, বাড়িতে কুটুম এসেছে, কুটুমের সাথে একসাথে বসে খেতে হয়। ওসব জ্ঞান বউয়ের মুখে মানায় না, ওসব শিক্ষা দীক্ষা মায়ে বাপে দেয়, বউ না। এমনিতেই আমাকে ঘর থেকে বের করে দিয়েছে রাগে, সেখানে আমি আর জ্ঞান দিলে আব্বার হাতে আমাকে ধরিয়ে দিয়ে বলবে আপনার মেয়ে, আপনি নিয়ে যান। হেসে উঠল আফতাব শেখ। মফিজ সাহেব মেয়েকে চুপ থাকার জন্য ইশারা করছেন, কিন্তু মেয়ে ওনার দিকে তাকাচ্ছে না। আর যে সে মফিজ সাহেবকে বলল, আঙ্কেল যেটা খেতে ইচ্ছে করে খেয়ে নিন, আপনার মেয়ের বাড়িতেই তো এসেছেন। মফিজ সাহেব বিড়বিড়িয়ে বললেন, আমার মেয়েকে সেকেন্ডে সেকেন্ডে বাড়ি থেকে বের করে দিয়ে আবার বলা হচ্ছে এটা আমার মেয়ের বাড়ি। এই ননদিনী ফাটা কেষ্ট ভাত খেতে আসবে কি আসবে না জিজ্ঞেস করে আসো তো। ভাইয়াকে বলবো তুমি ফাটাকেষ্ট ডেকেছো। তিথি হাসলো, বলল, তাড়াতাড়ি যাও, আব্বাকে চলে যেতে হবে।
তিথি মফিজ সাহেবের কানের কাছে গিয়ে বলল, আব্বা তোমার জামাই এলে খাওয়ার সময় কোনো কথা বলিও না, শ্বশুর আব্বা বললেও না। আমি বেশি কথা বলি বলে আমার সাথে খেতে বসে না, বুঝলে? মফিজ সাহেব মাথা নাড়লেন। আজলান যখন খেতে এলো তখন আফতাব শেখ বললেন, বৌমা, তোমার মা এলে ওনাকে কয়েকদিন তোমার সাথে রেখে তারপর তুমিও চলে যেও ওনার সাথে। কয়েকদিন বাপের বাড়িতে থাকলে তোমার ভালো লাগবে। তিথি হাসলো কিন্তু কিছু বলল না। আজলান চামচ দিয়ে ভাত বাড়তে লাগলো চুপচাপ। মফিজ সাহেব তার হাতের নখগুলো লক্ষ্য করছিলেন। কাটা নখগুলো সাদা ঝকঝকে, একদম ভাতের মতো। জামাই রক্ত শূন্যতায় ভুগছে নাকি? চোখ তুলে ওনার দিকে তাকাতেই মনে হলো ওনার হৃৎপিণ্ডটা টড়াক করে লাফিয়ে উঠেছে। বাবা শ্বশুর দুজনকে ভাত বেড়ে দিয়ে আজলান তিথিকে ইশারা করলো তরি তরকারি আর মাছ মাংস তুলে দিতে। তিথি চুপচাপ বেড়ে দিল। মফিজ সাহেব বললেন, আর দিস না মা, এত খেতে পারবো না। তিথি শাসিয়ে বলল, কতবার বলেছি ফাটাকেষ্ট খেতে এলে কথা বলবে না। বলেই বড়সড় চোখ করে আজলানের দিকে তাকালো। আফতাব শেখ বিষম খেলেন। আজলান কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে খাওয়ায় মনোযোগ দিল। তিথি আজলানকে মাছ তুলে দিতে যেতেই আজলান হাত রাখলো না দেওয়ার জন্য। তিথি তার হাতের উপরে মাছের টুকরোটা দিয়ে দিল। রমলা চাচি বললেন, হায় হায়, এটা কি হলো? তিথি দাঁত দিয়ে নখ খুঁটতে খুঁটতে আজলানের দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে রইল। আজলান টিস্যু বক্স থেকে টিস্যু টেনে নিয়ে হাতের উপরটা মুছে নিল। মফিজ সাহেব মনে মনে আওড়ালেন, মেয়েটা কোনো কাজের না। তোর মায়ের মতো হতে পারলি না পাগল? বাপের মতো বলদ হতে হলো তোকে। তিথি আর কোনো বাড়াবাড়ি করলো না। আজলান মফিজ সাহেবের পাতে গরুর সলিড কষা মাংস তুলে দিচ্ছিল। তিথি চুপ থাকতে পারল না, বলে উঠল, আরে আরে, আমার আব্বা নরম নরম চর্বিগুলো খেতে পছন্দ করে। গমের বস্তার মতো মাংসগুলো খেতে অনেক কষ্ট লাগবে। দাঁতগুলো সব পোকাদের খাইয়েছে, এখন কোনো কিছু চিবিয়ে খেতে পারে না। তুমিও সব তুলে দিও না। আজলানের চাউনি দেখে একেবারে চুপসে গেল সে। রমলা চাচি তা দেখে এগিয়ে এসে বলল, এগুলা শক্ত না বউ, নরম আছে, খেতে পারবে। আজলান চোখ সরিয়ে নিল। তিথির নাকের পাতা কেঁপে উঠল। রান্নাঘরে চুপচাপ হেঁটে চলে গেল সে। রমলা চাচি এসে বলল, বউ, মন খারাপ করছো কেন? আমি আমার আব্বার সাথে চলে যাব চাচি। এ মা, কেন? কি হইল আবার? আমাকে বের করে দেওয়ার আগে আমি নিজেই বের হয়ে গেলে ভালো হবে না? জানি না বাপু। আম্বিয়া বেগম এসে রান্নাঘর থেকে বাটি গেলেন। তিথিকে আর চোখে দেখলেন কিন্তু কিছু বললেন না। তিথি বিড়বিড় করে বলল, এই বুড়ির বদনজর লাগছে আমাদের উপর। মফিজ সাহেব যাওয়ার সময় তিথি ভীষণ কাঁদল। বাবা চলে যাচ্ছে সেই কষ্টে নয়, তার জন্য অপেক্ষা করার শাস্তির ভয়ে। মফিজ সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, কাল তোর মাকে নিয়ে আসবো। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। আমি যেতে পারবো বাপ, তুমি অনেক জার্নি করে এসেছো সন্ধ্যায়, আরাম করো। চলুন, আমারও কাজ আছে কিছু। তিথি তাকে ভেস্ট স্যুট হাতে নিয়ে বেরোতে দেখে ভয় পেয়ে গেল। আজ রাতে কি আর বাড়ি ফিরবে না? গাড়ির কাছে বহু কষ্টে ছুটে এসে আজলানকে শুনিয়ে মফিজ সাহেবকে বলল, আব্বা আম্মাকে নিয়ে সময় মতো এসো কেমন? আর তোমার জামাইকে সময় মতো বাড়ি পাঠিয়ে দিও। আজলান গাড়ির হর্ন বাজালো। তিথি বলল, আব্বা আব্বা শোনো না, কাল আম্মাকে ওই শাড়িটা পরে আসতে বলিও। আমাদের কলপাড়ে যে মোটু বিলাইটা পায়খানা করে আম্মাকে রাগিয়ে দিত, ওইটার গায়ের রঙের শাড়িটা। লাল কমলা রঙের শাড়ি পরে এলে কিন্তু বাড়িতে ঢুকতে দিব না। যদি তুষার না আসতে চায় ওকে বলবে তোর দুলাভাই এখন ভালো হয়ে গেছে। শেষের কথাটা একটু ছোট করে বলল সে। আজলান গাড়ি ছেড়ে দিল। তিথি বলল, সবখানে ভিলেনগিরি দেখাবে শালা মদন। আজলান বাড়ি ফিরে দেখলো তিথি ঝাল ঝাল শুটকি ভর্তা দিয়ে ভাত মেখে তৃপ্তির সাথে খাচ্ছে। নাক মুখ ঘেমে উঠেছে ঝালে। আজলানকে খেয়াল করেন এসে ভাতগুলো দলা মেখে মেখে সাজিয়ে রেখে একটা একটা মুখে পুচ্ছে। সবাই খেয়ে দিয়ে উঠে গেছে, ও এখনো খাওয়া শেষ করতে পারেনি। আজলানকে ঘরে যেতে দেখে দ্রুত খাওয়া শেষ করলো। ঘরে গিয়ে ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফেললো। হাত শুকিয়ে দেখলো না, শুটকির গন্ধ লাগছে না। আজলান তার ভেজা কাপড় চোপড় গুলো ছাদ থেকে নিয়ে ঘরে এলো। তিথি তাকে দেখা মাত্রই বলল, আর কোনোদিন ফাটাকেষ্ট ডাকবো না, জীবনেও তোমার পাতে কিছু তুলে দিব না। খাওয়ার সময় দাঁতের পোকা কামড়ের কথা তুলবো না। আজলান জবাব দিল না। তিথি বলল, কথা বলছো না কেন গো? আমার ব্যথা শুরু হচ্ছে, তুমি কি কিছু তো চলমান। বিছানা ঠিকঠাক করে রেখেছি, চুপচাপ গিয়ে শুয়ে পড়ো। তিথি শুয়ে শুয়ে আজলানের
কাজ দেখতে লাগলো। আজলান শুয়ে পড়তে তৃতীয়র হাতটা পেটের উপর টেনে নিল। বিগত দিনগুলোতে সে পেটের ব্যথায় কেঁদেছে। আজ কাঁদেনি, কারণ আজ বাবু ভালো হয়ে গিয়েছে, কারণ তার বাপ তার মাকে রেগে মেগে হলেও অনেকদিন পর অনেকক্ষণ ধরে আদর করেছে। তারপরের দিন মালেকা বেগম এলেন মেয়েকে দেখার জন্য। সাজেন নাস্তা বানিয়ে এনেছেন। তিথি মাকে পেয়ে মহা খুশি। মালেকা বেগম বললেন, জামাই কোথায় রে? তিথি নাস্তা খেতে খেতে বলল, ও রাতে আসবে। তুমি বাবুর কাঁথাগুলো এনেছো আম্মা? মালেকা বেগম কাঁথাগুলো সব বের করলো ব্যাগ থেকে। তিথি সেগুলো ছুঁয়ে ছুঁয়ে হাসলো, বলল, অনেক সুন্দর হয়েছে। মালেকা বেগম বললেন, জামাইয়ের যদি পছন্দ না হয়? পছন্দ হবে। ও আমাকে আরো বকবে কেন জানো? এগুলো করতে তোমার কষ্ট হয়েছে তাই। কি আর কষ্ট? আমার নাতি নাতনির জবাব এটুকু করতে পারবে না? মালেকা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ রে, তোকে এখন বকাঝোকা কম করে, তাই না? না, সব সময় করে। করলেও আমার কি? আমার কিছু যায় আসে না। মালেকা বেগম বেকুব বনে গেলেন, বললেন, এটা কেমন কথা? ওসব তুমি বুঝবে না, স্বামী স্ত্রীর ব্যাপার। পাগলের মতো কথা। আম্বিয়া বেগম নাস্তা খেয়ে প্রশংসা করলেন। আজলানের জন্য পরিষ্কার দেখে কয়েকটা তুলে রাখলেন। রাতে আজলান বাড়ি ফিরে মালেকা বেগমকে দেখে কুশলাদি বিনিময় করে বলল, তুষার আসেনি কেন? ও রাতে বাড়তে পারে, ওরা বাপ ছেলে রেতে বেড়ে খাবে, তাই আসেনি। ও আচ্ছা, বেশ থাকুন, আমি ঘরে যাই। বলেই ঘরে চলে গেল। তিথি মালেকা বেগমকে বলল, ভালো ভালো কথা শুনে পটে যেও না, বড় চালাক লোক। মালেকা বেগম বললেন, চুপ থাক, এমন ছেলে কপালে ঝুটেছে, তার জন্য শুক্রিয়া কর। হয়েছে বাপের মতো মাথা মোটা, লাগাম ছাড়া কথা বলতে বলতে স্বভাব হয়ে গেছে, বেয়াদব কোথাকার। তিথি গোল গোল চোখে মাকে চাইল। মালেকা বেগম বললেন, হা করে কি দেখছিস? যা ঘরে যা, দেখ জামাইয়ের কিছু লাগে কিনা। তিথি চোখ দুটো পিট পিট করে অবাক কণ্ঠে তোতলাতে তোতলাতে বলল, আম্মা, আম্মা, তুমি আমাকে বেয়াদব ডেকেছো, তাও আমার শ্বশুর বাড়িতে বসে। তোমার কি দেমাগ খারাপ হয়ে গেছে? তুমি আমার মা হয়ে অন্যের ছেলের হয়ে কথা বলছো? খবরদার বলছি আম্মা, তুমি যদি ওই লোককে লাই দাও, আমার দোষ বোঝাও, তাহলে আমি তোমাকে কালকেই বাড়ি পাঠিয়ে দিব। আব্বে শালা, এমন মা তো জীবনে দেখিনি আমি। আমার দুঃখ লাগে ছেলেটার জন্য। তোর মতো পাগল ছাগল তার কপালে কি করে ঝুটলো? তিথি মুখ মুচড়ে দিল। আম্বিয়া বেগম এসে বলল, তুই তোর মায়ের সাথেও ঝগড়া করছিস নাকি বউ? তিথি ওনার দিকে চেয়ে গম্ভীর মুখে তাকালো। কোনো কথা না বলে চলে গেল হনহনিয়ে হেঁটে। আম্বিয়া বেগম বললেন, ওর কথা বাদ দেন, চলেন একটু চা খাই। আপনার বাপের বাড়িতে মনে হয় তেমন যান না। আম্বিয়া বেগমের বাপের বাড়ি আর মালেকা বেগমের বাপের বাড়ি একই এলাকায়, তাই উনি মালেকা বেগমকে পেলেই বাপের বাড়ির গল্পগুজব শুরু করে দেন। দুজনের ভালোই জমে উঠেছে। মেয়ের শ্বশুর বাড়িতে প্রথম এসেছে মালেকা বেগম। শুরু থেকে তাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে এখন যখন দেখতে পেলেন তারা সম্পূর্ণ বিপরীত প্রকৃতির মানুষ, তখন অনুশোচনায় দগ্ধ হলেন তিনি। মেয়েটাকে আল্লাহ যেন একটু বুঝতেন। সংসারটা ভাঙতে ভাঙতে জোড়া লেগেছে, শেষ রক্ষা যেন হয়। আজদান মপ দিয়ে ঘরের মেঝে মুছে, ড্রেসিং টেবিলের আয়রাটা মুছে, কাপড় চাপড় সব ওয়ার্ড্রবে ভাঁজ করে বিছানা চাদর আর বালিশ পাল্টে নিল। 3 দিন পর পর সে বালিশের কভার পাল্টায়, চাদর 7 দিন পর পর পাল্টায়, ক্ষেত্র বিশেষে 3 দিন পর পর। তিথি বুঝে পায় না বেডশিটটা ময়লা হওয়ার আগেই ধুতে হবে কেন। সে আজদানের কাজ দেখে বিরক্ত হয়ে রান্নাঘরে এসে বসে আছে। অত পরিষ্কার হলে যা নিজে করুক। মালেকা বেগম আর আম্বিয়া বেগমকে গল্প করে হাসতে দেখে তার হিংসে হলো। মনে মনে আওড়ালো, আল্লাহ, এদের মধ্যে ঝগড়া লাগিয়ে দাও, কেউ আমাকে পাত্তাও দিচ্ছে না। আয়জাও তাদের সাথে গল্প গুজবে যোগ দিয়েছে। রমলা চাচিও। মা রমলা চাচি সম্পর্কে জানতে বড় আগ্রহ দেখাচ্ছে। তিথি বলল, আম্মা, আম্মা শোনো। মালেকা বেগম ঝাড়ি মেরে বললেন, দরকারি কথা বলছি, মা মা করিস না তো। তিথি রোষানলে দগ্ধ হলো, রেগে চেয়ে রইল তাদের দিকে। তারপর শাশুড়ি মায়ের পেছনে গিয়ে কাঁধ ধরে বলল, ও মা শোনো। আম্বিয়া বেগম ঘাড় ফিরিয়ে চেয়ে বললেন, ছাড়, ঢং করিস না তো। এমনিতে কোনোদিন মা ডাকিস, আজ মায়ের সামনে ভং ধরছে। তিথির রাগত দৃষ্টিতে চেয়ে রইল। রমলা চাচি বলল, কি লাগবো বউ, আমারে কও। তিথি রাগ গিলে বলল, কিছু না। কিছু খেতে চাও? তিথি জবাব না দিয়ে বেরিয়ে গেল। আজলান ওয়াশরুমে ঢুকেছে। তিথির দরজা ধাক্কাতে ওয়াশরুমের দরজা খুলে গেল। হোয়াট হ্যাপেন্ড? এভাবে কেউ ওয়াশরুমের দরজা ধাক্কায়? তিথি তার গায়ে সাবান ফেনা দেখে বলল,
আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি বের হও। স্টুপিড। বলে দরজা বন্ধ করে দিল আজলান। গোসল সেরে বের হতেই দেখলো তিথি দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। ভুরু কুঞ্চন করে বলল, কোনো সমস্যা? আমার ভাল লাগছে না কিছু। আজলান চোয়াল ঝুলিয়ে বলল, তো আমার আম্মা সবাইকে হাত করে নিয়েছে, এমনকি আয়াজকেও। আমার সাথে কথা বলার কেউ নেই, একা একা ভালো লাগে না। তুমি একা কে বললো? তিথি এসে তাকে জড়িয়ে ধরল, বলল। তাহলে তুমি কথা বলো। আজলান মাথা মুছতে মুছতে বলল। মনে হচ্ছে আমার জন্য দরদ একেবারে উতলে উঠছে। তিথি তাকে ছেড়ে বিছানায় গিয়ে বসে থাকলো। আজলান তার দিকে এক পলক চেয়ে ভেজা কাপড় চোপড় নিয়ে বেরিয়ে গেল। ছাদে কাপড়গুলো শুকোতে দিয়ে সে দরজার কাছে থামতে শুনতে পেল তিথি একা একা কথা বলছে। তোকে কি তোর জমের হাতে তুলে দিব নাকি ছেড়ে দিব? তুই কোন সাহসে এই ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলি রে মদন? তোর সাহস দেখে তো আমি অবাক। তুই আমার জামাইরে চিনস? তোকে হাত দিয়ে ধরে হাত নোংরা করবে না, বুঝলি? সোজা শুট করে দেবে। তুই বলে চিৎপটাং হয়ে পড়ে থাকবি। তোর 14 গোষ্ঠীও কিচ্ছু করতে পারবে না। আজলান ভাজিয়ে দেয়া দরজা ঠেলে ভেতর ঢুকে দেখলো তিথির হাতে একটা আরশোলা ছা। মাথার লম্বা সুতের মতো অ্যান্টেনা ধরে তাকে শাসিয়ে যাচ্ছে এক নাগাড়ে। আজলান গর্জে উঠে মেহবুব। ডাকলো। তিথি চমকে উঠল, কিন্তু আরশোলাটিকে ছাড়লো না। বলল, একে গুলি করে মারো, যাতে তার 14 গোষ্ঠীও এই ঘরের সামনে দিয়ে হেঁটে যেতে না পারে। আজলান দাঁত খিচিয়ে চেয়ে রইল। তিনি আরশোলাটাকে ধরে তার সামনে নিয়ে এলো। আজলান দরজার সামনে থেকে সরে পড়ল, বলল, বের হও এটা নিয়ে। তিথি মাথা নেড়ে বলল, ওর একটা ব্যবস্থা করে আসি। তুমি গোসল করেছো সেটা মাথায় ছিল না, সরি বস। বলেই বেরিয়ে গেল। যেতে যেতে বলল, তোকে কুচি কুচি করে কেটে তেলে ভাজা ভাজা করে খাবো শালা মদন। তোর কত বড় সাহস! এই খবরদার নড়বি না। তোকে ছেড়ে দিব সেটা ভাবিস না ভুলেও। আজলান ঘর কাঁপিয়ে হুঙ্কার ছেড়ে বলল, মেহবুব তুমি ওটা ফেলে এসে গোসল করবে। তিথি তার চিৎকার শুনে থেমে গেল। আজলান বলল, কিন্তু আমার ওয়াশরুমে না। ওকে বস, তোমার মেজাজ অল্পতেই হট হয় কেন? মালেকা বেগম 4 দিন মেয়ে শ্বশুর বাড়িতে থেকে চলে গেলেন। ভেবেছিলেন দুদিনে থাকা হবে না, কিন্তু তিথির শাশুড়িটাকে এত মনে ধরেছে, তুষারের কথা ভেবে চলে আসতে হলো, নইলে আরো কটা দিন থাকতেন। মা চলে যাওয়ার সময় তিথি হঠাৎ করে কেঁদে উঠল। মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলো। মালেকা বেগম আদর করে দিয়ে বললেন, কাঁদিস না, তোকে তো ওরা ভালো রাখছে। জামাইও তোকে কত চোখে হারায়। নিজের ঘর সংসারের প্রতি একটু মনোযোগ দে তিথি। এমন শ্বশুরবাড়ি কিন্তু কপাল করে পায় মেয়েরা। তিথি উত্তর না দিয়ে মাকে জড়িয়ে ধরে রাখলো। তাকে ভালো রাখবে না কেন? তার পেটে ওদের বংশধর আছে, তাই ভালো রাখছে। তার পেটে বাচ্চা আছে, তাই ফাটাকেষ্ট তাকে চোখে হারাচ্ছে, আদর সোহাগ করছে। ওসব তো সব জামাইরা করে। বউকে আদর সোহাগ করা জামাইয়ের জন্য ফরজ। তার জামাইয়ের ব্যতিক্রম কিছু করছে না। কাল তার গালটাল ছিঁড়ে ফেললো দাড়িগুলোর ঘষায়। পুরুষ মানুষ চাপ দাঁড়িয়ে রাখে বউয়ের গাল ঘষে দেওয়ার জন্য, নইলে সেটার আর কোনো কাজ নেই। তন্মধ্যে তিথির ইনকোর্স পরীক্ষার ডেট পড়েছে। তিথির হাঁটতে চলতে বড় অসুবিধা, আর 1 মাস সময় আছে, তারও কম বলা যায়। আজলান বলল, ইনকোর্স পরীক্ষা এখন দিতে হবে না, ফাইনালের আগে দিলে হয়ে যাবে। কোনো পরীক্ষাই দিতে হবে না। বিবাহিত মেয়েদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বরের বুকে ঘুমানো, বাচ্চা কাচ্চার হাগুমুতু পরিষ্কার করা, আর নিয়ম করে বর আর শাশুড়ির বকাঝকা শোনা। পড়ালেখা টেখা সব অবিবাহিত মেয়েদের কাজ। কোনো কাজবাজ না থাকলে মানুষ পড়াশোনার মতো ফালতু কাজ নিয়ে বিজি থাকে। আজলান চুপ করে শুনলো। কি বলবে সে? কি বলার আছে? কিছু বললেই তো সমস্যা, আবার না বললেও সমস্যা। তিথি কিছুক্ষণ পর রাগত স্বরে বলল, আমি কি তোমার চালাকি বুঝি না? তুমি আমাকে অশিক্ষিত মূর্খ বানিয়ে রাখতে চাও, তাই পরীক্ষা দিতে দিচ্ছ না। আমাকে পরীক্ষা দেয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমার বাচ্চা পেট থেকে বেরিয়ে আসুক, তারপর দেখো আমি কি করি। আমাকে অবলা পেয়ে তোমরা এখন যা ইচ্ছা তাই শুরু করে দিয়েছ। আজলান তার ঠোঁটের উপর আঙুল চেপে ধরে বলল, চুপ চুপ, রেডি হয়ে নাও, চেক আপ করাতে যাবো, এটাই শেষ। তিথি চুপচাপ রেডি হয়ে নিল। চেক আপ করাতে গিয়ে তাসলিমা খাতুনের সাথে দেখা হয়ে গেল। তিথিকে একা একা লাউঞ্জে বসে থাকতে দেখে বললেন, আরে তিথি, কি অবস্থা? কেমন আছো তুমি? খুব ভালো, তোমাকে দেখে আরো ভালো লাগছে। চেক আপ করাতে এসেছো বুঝি? জি। তাসলিমা খাতুন একটু জিরিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার বরের সাথে সম্পর্ক এখন কেমন? আগের মতো। আগের মতো মানে? তোমাকে এখনো দুধছাই করে? হ্যাঁ। তাসলিমা খাতুন হতাশ হয়ে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব যত্নে আছো।
আমি কত খুশি হলাম তোমাকে দেখে। আমার বাচ্চা শেখ বংশের বাচ্চা, তাই ওর যত্ন তো সবাই করবেই। তা ঠিক, তোমার বর তোমাকে একটুও ভালোবাসে না? না না না, ওসব ভালোবাসা নেই। ভালোবাসলে তাকে মুক্ত পাখির মতো উঠতে দিতে হয়। আমার বর আমাকে পারে না সারাদিন ঘরের মধ্যে বন্দি করে রাখতে। মন চাইলে কিছু খেতেও পারি না, কত অজুহাত দেখাবে। একটু ঘুরতে যেতে চাইলে বলবে এই সময় কোথাও বেরোনো নিষেধ।